হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। সুস্থ আছো। পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা আর হাতে মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিন আমরা প্রত্যেক দিন 100 বা 150 করে জিকে প্রশ্নোত্তর আলোচনা করব আর এগুলো প্র্যাকটিস করব। এগুলো হচ্ছে রিভিশন ক্লাস, এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। মোটামুটি 50টা প্রশ্ন তোমাদের থাকবে, তো 30-35টা প্রশ্ন এখান থেকে সিওর কমন পেয়ে যাবে। প্রত্যেক দিন 100 থেকে 150 প্রশ্ন আমরা আলোচনা করব। এর আগে আমরা ফুড এসআইয়ের ক্লাস করিয়েছিলাম, যেখানে 30টা জিকের পিওয়াইকিউ সেট করেছিলাম, সেখানে 750 প্রশ্ন করেছিলাম আমরা। যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের 2 বা 3টে ক্লাস আমি করাবো। পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ক্লাসগুলো চলতে থাকবে, 2 বা 3টে ক্লাস করাবো। সেখান থেকেও কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে। তো সন্ধ্যে 7টার সময় আমাদের চ্যানেলে নজর রাখো, আমাদের চ্যানেলে সন্ধ্যে 7টার সময় এই ক্লাসটা চলে আসবে। আর যদি সম্পূর্ণ 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পারচেজ করতে চাও, তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা সিএ পিডিএফ 2023 লিখে পাঠাবে। তাহলে তোমাদের বলে দেবো যে কিভাবে পেমেন্টটা করতে হবে বা কিভাবে পারচেজ করতে হবে এই পিডিএফটা, ঠিক আছে। চলো আজকের প্রথম প্রশ্নে চলে যাব। আগামী 30 মিনিট অতি মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। এগুলো হয়তো অনেকেই প্রশ্নগুলো আগে পড়েছো বা অনেকেই পড়োনি, প্রত্যেকের জন্যই কাজে লাগবে, তোমাদের রিভিশন হবে আর এখান থেকেই পরীক্ষায় কমন পাবে। প্রথম প্রশ্ন, নিম্নের কোনটি হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা? ভারতের যে নদী পরিকল্পনাগুলো আছে তাদের মধ্যে নিম্নের কোনটি হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। তো প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5-6 সেকেন্ড সময় থাকবে, সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? অর্থাৎ আরবিআই, আরবিআই এর ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে, আর এই আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছেন অসবর্ন স্মিথ। কে? অসবর্ন স্মিথ হচ্ছেন প্রথম গভর্নর। আর যদি বলা হয় আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নরকে, তখন হবে সিডি দেশমুখ। আর যদি বলা হয় আরবিআই এর বর্তমান গভর্নরকে, তখন হবে শক্তিকান্ত দাস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, ভারতে কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে দেখো 1951 সালে, এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী। 1956 থেকে 61 এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী। 1961 থেকে 66 তৃতীয় পঞ্চবার্ষিকী। 1966 থেকে 69 কোনো রকমের পরিকল্পনা হয়নি। তারপর 1969 থেকে 74 চতুর্থ পঞ্চবার্ষিকী। 74 থেকে 78 পঞ্চম পঞ্চবার্ষিকী। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এখান থেকে একটা প্রশ্ন কি আসে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো প্রথমটা হচ্ছে হেরাল্ড ডমার মডেল, ঠিক আছে, মনে রাখবে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিস বা পিসি মহলানবিস মডেল, মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 4 নম্বর প্রশ্নটা দেখব, নিম্নের কোন কাঁচামালটি কাগজ তৈরিতে ভারতের সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়? এই প্রশ্নের উত্তর আমি বলে দেব না, প্রত্যেকে এটার উত্তর কিন্তু কমেন্ট করবে। অতি সহজ একটা প্রশ্ন, ছোটবেলা থেকে পড়ে আসছো প্রত্যেকেই। নিম্নের কোন কাঁচামালটি ভারতে কাগজ তৈরিতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও। পরবর্তী প্রশ্নটা দেখবো আমরা কি আছে। দেখো, দেশের সহায়তায় কোন দেশের, এটা প্রশ্নটা ছিল, কোন দেশের সহায়তায় কি হচ্ছে বোকারো ইস্পাত কারখানাটি নির্মিত হয়েছিল? যে বোকারো ইস্পাত কারখানা, ঝাড়খণ্ডের মধ্যে বোকারো জেলাতে অবস্থিত বোকারো ইস্পাত কারখানা, এটা হচ্ছে সেলের আন্ডারে একটি স্টিল ফ্যাক্টরি, সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল? রাশিয়ার সহায়তায় গড়ে উঠেছিল বোকারোর ইস্পাত ফ্যাক্টরি। 6 নম্বর হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে।
কারেক্ট আনসার হচ্ছে সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন খিজির খাঁ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো জিকেতে 50 নাম্বার আছে, জিকেতেই কিন্তু তোমাদের বেশি নাম্বার তুলতে হবে। যারা জিকেতে বেশি নাম্বার তুলতে পারবে তারা কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে, কারণ ম্যাথ আছে 50টা, সেই ম্যাথ করার সময় অনেকেই পাবে না। ম্যাথ নিয়ে যারা পড়ে থাকবে হয়তো সহজ অঙ্ক থাকবে, কিন্তু যেহেতু সময়টা কম, 50টা অঙ্ক করতে অনেক সময় লাগে, সেই সময় যদি জিকেতে যারা নাম্বার বেশি এগিয়ে যেতে পারবে তারাই কিন্তু এই পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, এই বুঝে কিন্তু পরীক্ষা দেবে। 7 হচ্ছে তরায়নের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? দেখো তরায়নের দুবার যুদ্ধ হয়েছিল, প্রথমবার পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হচ্ছেন। দ্বিতীয়বার আবার পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, দ্বিতীয়বার পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন এবং নিহত হন। তো প্রথমটা হচ্ছে তরায়নের প্রথম যুদ্ধ 1191 সালে, দ্বিতীয়টা হচ্ছে তরায়নের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে। তাহলে তরায়নের দ্বিতীয় যুদ্ধ কবে হচ্ছে? 1192। 8 নম্বর প্রশ্ন দেখবো আমরা, ভারতে কবে নতুন অর্থনৈতিক নীতি চালু হয়েছিল, বা নতুন নিউ ইকোনমিক পলিসি যাকে বলা হয় সেটা কবে চালু হয়েছিল? যে ইকোনমিক পলিসি বর্তমানেও চালু আছে সেটা হচ্ছে নতুন ইকোনমিক পলিসি। ভারতে চালু হয়েছিল কবে? 1991 সালে। 9 দেখো সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল এবং ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল? সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। ঠিক আছে, কারেক্ট আনসার হবে কি, কত সালে সিকিম যুক্ত হচ্ছে ভারতে? 1975 সালে সিকিম ভারতের মধ্যে যুক্ত হচ্ছে। 10 নম্বর প্রশ্ন দেখব, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নাম এবং ভূখণ্ড সংজ্ঞায়িত করা হয়েছে? ভারতের সংবিধানের কোন আর্টিকেলে যেখানে ভারতের নাম কি? এক হচ্ছে এদিকে হচ্ছে ইন্ডিয়া, আর ভারতের নাম হচ্ছে ভারতবর্ষ, বা ভারতের নাম হচ্ছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারতবর্ষ। এটা হচ্ছে ভারতের নাম, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারতবর্ষ। এটা কোথায় আছে, কোন আর্টিকেলে বলা হয়েছে, বা ভারতের ভূখণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল 1। প্রথমেই সংবিধানের প্রথমেই ভারতের নাম এবং ভারতের ভূখণ্ডর বিস্তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 11 হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য আছে? মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ ভারতীয় সংবিধানের পার্ট 4 কোথায় আছে? মৌলিক কর্তব্যগুলো পার্ট 4A। পার্ট 4A এর মধ্যে 51A আর্টিকেলে, পার্ট 4A এর মধ্যে 51A আর্টিকেলে মৌলিক কর্তব্যগুলো আছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি, মনে রাখবে। আর এখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কত সালে মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছিল? কারেক্ট আনসার হবে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই যে মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছিল, যখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, আর সেই সময় ভারতে মানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল, সেই সময়টাতে মৌলিক কর্তব্যগুলো যোগ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 12 দেখবো আমরা, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হয়ে থাকেন কে? কে হবেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য? দেখো, যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন সবসময় রাজ্যের গভর্নর বা রাজ্যের রাজ্যপাল। আর যদি বলা হয় কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয়, সারা ভারতে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য কে হবে? তখন কে হবেন? তখন হবেন প্রেসিডেন্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। 13 নম্বর দেখো, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ হলো কি? রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ, নির্দেশাত্মক নীতি বলতে কি? ডিপিএসপি যাকে বলা হয়। কি বলা হয়? ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা হচ্ছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ হলো আদালতের বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য, এটা হবে না। আদালতের বিচারের যোগ্য নয়, নাকি কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, উপরের কোনোটি নয়। কারেক্ট আনসার তাহলে কি হলো? 13 বি হচ্ছে কারেক্ট আনসার। এই যে ডিপিএসপি এগুলো আদালতের বিচারযোগ্য নয়, এগুলোর যে ব্যাপারগুলো সেগুলো আদালত কখনো বিচার করতে পারে না। 14 নম্বর প্রশ্ন দেখবো। 100টি প্রশ্ন আছে, ধৈর্য সহকারে 30 মিনিট দেখতে থাকো তোমরা, কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। যে যেখান থেকে জিকে প্রশ্ন পড়েছো
এই ক্লাসগুলো মন দিয়ে কয়েকদিন দেখো, আগামী 10 দিন দেখো, তোমাদের খুব কাজে লাগবে। দয়াশঙ্কর জগন্নাথ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? দয়াশঙ্কর জগন্নাথ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? দয়াশঙ্কর জগন্নাথ হচ্ছেন সানাই বাদক, একজন সানাই বাদক। 15 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। নিম্নের কোনটি হলো বিশ্বের বৃহত্তম ফুল? এটাও প্রিভিয়াস ইয়ারের বহু প্রশ্ন, এখানে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, এটাও প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে। তো বিশ্বের বৃহত্তম ফুল হচ্ছে রেফলেসিয়া। কি নাম? রেফলেসিয়া। নেক্সট হলো সোয়াইন ফ্লু হলো কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, প্রোটিন? তোমরা প্রত্যেকেই উত্তর করতে পারবে আশা করি, এটা সহজ প্রশ্ন। সোয়াইন ফ্লু হচ্ছে একটি ভাইরাসের নাম। কি? একটি ভাইরাস। 17 দেখো, নিম্নের কোনটি হলো জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ বা লিভিং ফসিল যাকে বলা হয়? জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল প্রাণীর উদাহরণ কোনটি? শিলাকান্ত। আমরা 9-10 ক্লাস থেকে এটা জীবন বিজ্ঞানে পড়েছি যে জীবন্ত জীবাশ্ম প্রাণীর একটা উদাহরণ হচ্ছে শিলাকান্ত। 18 হচ্ছে স্প্রেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এই যে আমরা যে সেন্ট স্প্রে করি বা পারফিউম স্প্রে করি, যেখানে স্প্রেয়ার থাকে, সেই স্প্রেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? কারেক্ট আনসার কি হবে? পাস্কালের নীতির উপর ভিত্তি করে কাজ করে। এবার আরেকটা প্রশ্ন থাকে যে হাইড্রোলিক পাম্প বা এই যে বড় বড় ধরো বাস ট্রাকে যে পাওয়ার ব্রেক, এগুলো কিসের নীতির উপর ভিত্তি করে কাজ করে? পাস্কালের নীতির উপর ভিত্তি করে কাজ করে। 19 দেখবো আমরা। যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি হবে? একটা জাহাজ যখন নদী থেকে সমুদ্রে প্রবেশ করছে তখন কি হবে? আরো বেশি জলে ডুবে, ভেসে ওঠে, এটা কারেক্ট হবে। দেখো সমুদ্রের জল যেহেতু হচ্ছে নোনা জল, ঠিক আছে, তখন সমুদ্র থেকে নদী থেকে সমুদ্রে ঢুকলে সেটা ফুলে ফেপে একটু আরো উপরের দিকে ভেসে ওঠে। অপশন বি। সাগু কোন রাজ্যের আদিবাসী লোকনৃত্য? সাগু কি হবে কারেক্ট আনসার? সাগু কোন রাজ্যের আদিবাসী লোকনৃত্য? কারেক্ট আনসার হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের আদিবাসী লোকনৃত্য হচ্ছে সাগু। দেখো কর্ণাটকের রাজধানীর নাম কি? বেঙ্গালুরু। পরবর্তী 21 দেখো, জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? এই ধরনের প্রশ্নও পরীক্ষায় আসে। জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? আমেরিকার কি বলা হয়? ব্রিটেনের পার্লামেন্ট কোথায় অবস্থিত, কোন রাস্তাতে? এরকমের প্রশ্ন দেয়। তো জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? কুরাল, কংগ্রেস, সরা নাকি ডায়েট? কারেক্ট আনসার কি হবে? জাপানের পার্লামেন্টকে বলা হয় ডায়েট। অপশন ডি। 22 দেখব, কোন শহরকে স্পেস সিটি বলা হয়? কোন শহরকে বলা হয় স্পেস সিটি? কারেক্ট আনসার কি হবে? বেঙ্গালুরু। বেঙ্গালুরু শহরকে বলা হচ্ছে স্পেস সিটি। 23 নাম্বার হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ, বর্তমানে লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকারকে বলা হয় লোকসভার অধ্যক্ষ। বর্তমানে লোকসভার অধ্যক্ষ কে রয়েছেন? ওম বিড়লা। ওম বিড়লা হচ্ছেন বর্তমানে লোকসভার অধ্যক্ষ। আর স্বাধীন ভারতের প্রথম যদি বলা হয় তখন হবে জি.ভি. মাভালঙ্কার। জি.ভি. মাভালঙ্কার, সরি, হ্যাঁ, জি.ভি. মাভালঙ্কার। আর অপশন ডিতে আছে সুকুমার সেন। যদি বলা হয় যে সর্বপ্রথম ইলেকশন কমিশনের চেয়ারম্যান কে, তখন হবে সুকুমার সেন, ভারতের ইলেকশন কমিশনের প্রথম চেয়ারম্যান। পরবর্তী প্রশ্নে চলে যাব 24। হিকোত কোন রাজ্যের লোকনৃত্যের নাম? হিকোত কোন রাজ্যের লোকনৃত্যের নাম? কারেক্ট আনসার হবে জম্মু কাশ্মীরের লোকনৃত্যের নাম হচ্ছে হিকোত। 24-এর বি। কারেক্ট আনসার হলো 25 দেখব। 25 নাম্বার দেখো, নিনজার মেলা কোন রাজ্যের একটি আঞ্চলিক উৎসবের নাম? নিনজার মেলা কোন রাজ্যের আঞ্চলিক উৎসবের নাম? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি বিহার?
কারেক্ট আনসার হবে হিমাচল প্রদেশ। এগুলো প্রচুর পরীক্ষায় আসে। এই যে নিনজার মেলা হলো হিমাচল প্রদেশ, তেমনি হিকতটা হচ্ছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, নেক্সট চলে যাবো পরবর্তী প্রশ্নে, আমরা দেখব কি আছে। দেখো 26 নম্বর, টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস কোথায় অবস্থিত? টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে দেরাদুন। কোথায় অবস্থিত? দেরাদুন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানীর নাম হচ্ছে দেরাদুন। পরবর্তী প্রশ্ন যেটা আছে আমাদের, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? কি বলা হচ্ছে? চীন সাগরে যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হবে টাইফুন। নেক্সট দেখবো আমরা 28 নম্বর প্রশ্নটা। দেখো, বস্ত্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? বস্ত্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কারেক্ট আনসার হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গ। এই দেখো, পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ু প্রথমেই হবে না, গুজরাট এবং মহারাষ্ট্রের মধ্যে উত্তর করতে হবে। কারেক্ট আনসার কি হবে? মহারাষ্ট্র। বস্ত্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মহারাষ্ট্র। একটা প্রশ্ন থাকে যে কোন শিল্পে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে, তখন কি হবে? বস্ত্র শিল্পে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে। কত সালে ভারতের নতুন শিল্পনীতি ঘোষিত হয়? এটা একটু আগেই বললাম, আবার রিপিট হয়েছে প্রশ্নটা। 1991 সালে নতুন শিল্পনীতি ঘোষিত হচ্ছে। নেক্সট 30 দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কারেক্ট আনসার হবে উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নিম্নের কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়? প্রিন্স অফ পিলগ্রিমস, মোস্ট ইম্পর্টেন্ট একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হবে? হিউয়েন সাং। হিউয়েন সাংকে বলা হয়ে থাকে প্রিন্স, প্রিন্স অফ পিলগ্রিমস। এখন প্রশ্ন থাকে যে এই যে হিউয়েন সাং কার সময় ভারতে এসেছিলেন? উত্তর হচ্ছে হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং ভারতে এসেছিলেন। ফা হিয়েন কার সময় ভারতে এসেছিলেন? তৃতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারতে আসেন। মেগাস্তিনিস কার সময় ভারতে এসেছিলেন? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্তিনিস ভারতে আসেন। মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম ইন্ডিকা। সেই ইন্ডিকা থেকে আমরা মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। 32 হচ্ছে নিম্নের কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কারেক্ট আনসার হচ্ছে কুমারগুপ্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 33 দেখব, কত সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হচ্ছে? অমৃতসরের সন্ধিটা হয়েছিল, পাঞ্জাবের রাজা ছিলেন রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজদের। এটা 1809 সাল। ঠিক আছে, 1809 সালে এই রঞ্জিত সিং এর সঙ্গে হয়েছিল অমৃতসরের সন্ধি স্বাক্ষর। 34 দেখব, নিম্নের কোন শিখ গুরু বৈশাখী উৎসব প্রবর্তন করেন? বৈশাখী উৎসব কোন শিখ গুরু প্রবর্তন করেছিলেন? কারেক্ট আনসার হচ্ছে গুরু অর্জুন দেব, গুরু গোবিন্দ সিং বৈশাখী উৎসব প্রবর্তন করেছে। এখন প্রশ্ন থাকে, এই যে দেখতে পাচ্ছ অপশন বি তে গুরু অর্জুন দেব, প্রশ্ন থাকে যে গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিলেন? উত্তর কি হবে? গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। প্রশ্ন থাকে যে গুরু ত্যাগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? তো ঔরঙ্গজেব গুরু ত্যাগ বাহাদুরকে হত্যা। 35 নিম্নের কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে?
শতদ্র, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম এই নদীগুলোর মধ্যে কোনটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? কারেক্ট আনসার ইজ দ্য ঝিলাম নদী। ঝিলাম নদী হচ্ছে কাশ্মীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখবো 36 নম্বর প্রশ্নটা। দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন, বা স্বাধীন ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার? এখন যেটা আছেন, যেমন রাজনাথ সিং বর্তমানে হচ্ছেন ডিফেন্স মিনিস্টার, তেমনি স্বাধীন ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বলদেব সিং, শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আজাদ। কে ছিলেন? সর্দার বলদেব সিং। আচ্ছা, আমি কি ভুল বললাম একটু মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, আচ্ছা এই উত্তরটা নিয়ে একটু কনফিউশন আছে, তোমরা এটার কারেক্ট আনসারটা তোমরা করবে। ঠিক আছে, আমি বললাম সর্দার বলদেব সিং, সর্দার বলদেব সিং। ঠিক আছে, যদি এটা ভুল হয়ে থাকে, তোমাদের যদি মনে হয় ভুল, তাহলে তোমরা একটু, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমরা কনফিউশন থাকলে বলে দেবে যে এটাই ঠিক না অন্য কিছু উত্তর আছে। ঠিক, চলো নেক্সট দেখবো 37। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো, ভারতের সংবিধানের বিভিন্ন বিষয় বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, সংবিধানের সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। সেই রকম ভারতের যে প্রস্তাবনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। আমেরিকা থেকে প্রস্তাবনাটা নেওয়া হয়। 38 হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? ভারতের সংবিধানের কোথায় ভারতের যে রাষ্ট্রপতির কিভাবে নির্বাচন করা হবে সেই প্রসেসটা বলা হয়েছে? আর্টিকেল 76। ভারতের সংবিধানের 76 নম্বর আর্টিকেলে প্রসেসটা বলা হয়েছে যে কিভাবে সংবিধান এটা বর্ণনা করা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হবে। 39 হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকারের সংজ্ঞা রয়েছে? মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দুটো আলাদা জিনিস। মৌলিক অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা আছে আমাদের পার্ট 3-তে। পার্ট 3-তে যেটা আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। কারেক্ট আনসার হবে আর্টিকেল 12-তে। 12 থেকে 35 হচ্ছে সংবিধান, মানে মৌলিক অধিকারগুলো রয়েছে, তো প্রথম আর্টিকেলেই এর সংজ্ঞাটা আছে। 40 হচ্ছে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। ঠিক আছে, আর এই প্ল্যানিং কমিশন বা যাকে বলা হতো যোজনা কমিশন, এই প্ল্যানিং কমিশন কে ভেঙে দিয়েই বর্তমানে 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ চালু করা হয়। ঠিক আছে, 41 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। 1969 সালে মোট কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল বা ন্যাশনালাইজেশন করা হয়েছে? দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজেশন করা হচ্ছে 1949 সালে, আর 1969 সালে মোট 14টি ব্যাংককে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। কতগুলো? 14টি জাতীয় ব্যাংককে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। 42। ভারতের সবুজ বিপ্লব রূপান্তরিত হয়েছে জেলা ড্যাশ অনুযায়ী প্রয়োগের মাধ্যমে। সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে কিভাবে? বাইরে একটু সাউন্ড প্রবলেম শুনতে হতে পারে তোমাদের, একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, বাইরে রাস্তা ধারের এই বাড়িটা, স্টুডিওটা রাস্তা ধারে, তো সমস্যা হয় সাউন্ডের অনেক সময়, একটু ম্যানেজ করে নিও। ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা ড্যাশ অনুযায়ী প্রয়োগের মাধ্যমে। তো জেলাতে IADP ও IAAP প্রয়োগের মাধ্যমে। ঠিক আছে, '43 হচ্ছে গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল?
গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? গরিবি হটাও হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সরি ভুল বললাম, যা গোলমাল হচ্ছে না, এই গোলমালে সব গড়বড় হয়ে যায়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উত্তর হবে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটা স্লোগান দেওয়া হয়েছিল যেটা গরিবি হটাও। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে, বলে দিচ্ছি তোমাদের, এটা হলো 1, এটা হচ্ছে 2, 61 থেকে 63, এটা হচ্ছে 3, সরি 66 থেকে 69, এর সময় রোলিং প্ল্যান ছিল, এটা তো কিছু নয়। 1969 থেকে হচ্ছে 74, 4, 1974 থেকে 78, এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময়টাতেই এই গরিবি হটাও স্লোগানটা দেওয়া হয়েছিল। ঠিক আছে। 44, কোন পদার্থের মধ্যে অপদ্রব্য মেশানো হলে তার গলনাঙ্কের কি পরিবর্তন ঘটবে? একটা কোনো পদার্থ আছে, সেই পদার্থের মধ্যে অপদ্রব্য কিছু বাইরে থেকে মিশিয়ে দিলাম, সেই পদার্থের গলনাঙ্কের কি পরিবর্তন ঘটবে বলতে হবে। গলনাঙ্ক হ্রাস পাবে। কি হবে? গলনাঙ্কটা হ্রাস পাবে, মানে তাড়াতাড়ি গলবে। এটা বরফ ধরো আছে, বরফের মধ্যে কিছু অপদ্রব্য যদি মিশিয়ে দিলাম তাহলে কি হবে? গলনাঙ্ক হ্রাস পাবে, তাড়াতাড়ি সেটা গলে যাবে। 45, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? সবসময় মাথায় মনে রাখবে, শব্দ যাওয়ার জন্য যে কোনো একটা মাধ্যম দরকার, হয় স্টিল হোক, লোহা হোক, বায়ু মাধ্যম হোক, জল হোক, কাঠ হোক, যে কোনো একটা মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না, তাই শূন্য মাধ্যমে শব্দের বেগ হবে উপরের কোনোটি নয়, অর্থাৎ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতেই পারে না। 46 দেখো, নিম্নের কোন বিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু চোখে দেখা যায়? পর্দায় ধরা যায় না কিন্তু চোখে দেখা যায়। অসৎ বিম্ব। 46-এর বি কারেক্ট আনসার হবে। অসৎ বিম্বকে পর্দায় ফেলা যাবে না কিন্তু চোখে দেখা যাবে। 47 হচ্ছে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নাকি ওয়াই রশ্মি? কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? কারেক্ট আনসার হচ্ছে 22-এর সি কারেক্ট আনসার হবে। 47-এর সি, গামা রশ্মি। কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। 48 দেখবো, মোটর গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? মোটর গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড? মোটর গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় যেটা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা। মোটর গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার। 49 দেখব, শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? একটা আনসার হবে শিব কুমার হচ্ছে, শর্মা হচ্ছে সন্তুর বাদক, তাহলে সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শিব কুমার শর্মা। 50 হচ্ছে নৌটঙ্কি কোন রাজ্যের একটি লোক নৃত্যের নাম? নৌটঙ্কি কোন রাজ্যের লোক নৃত্যের নাম? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। নৌটঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের একটি লোক নৃত্যের নাম নৌটঙ্কি। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা, পরবর্তী প্রশ্ন কি আছে। কপিলধারা জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? কপিলধারা জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড।
কারেক্ট আনসার হবে মধ্যপ্রদেশ। এই যে কপিলধারা জলপ্রপাত, এটা মধ্যপ্রদেশে রয়েছে। তারপর হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাকাল পর্বত এটাও মধ্যপ্রদেশের একটা পর্বতের নাম। মহাকালের হচ্ছে দদাবেতাটা হচ্ছে নীলগিরির, আর এই ধূপগড় গুরু শিখর এটা হচ্ছে আরাবল্লীর গুরু শিখর। তাহলে কি উত্তর হবে? অমরকণ্টক। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক, যেখান থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। 53 দেখব, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বায়ু প্রবাহিত হয়? জেট বায়ুগুলো কোন স্তরে প্রবাহিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বায়ু প্রবাহিত হয়? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যত রকমের বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টি, ঝড় সবকিছুই হয়ে থাকে প্রথম স্তর যেটা ট্রপোস্ফিয়ার। 54 হচ্ছে সেল কত সালে প্রতিষ্ঠা হয়? সেল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। কারেক্ট আনসার কি হবে? সেল হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল 1973, 1973 সালে সেল প্রতিষ্ঠা হয়েছে। নিম্নের কোন শিল্পকে ফুটলুজ ইন্ডাস্ট্রি বলা হয়? কি বলা হয়? ফুটলুজ ইন্ডাস্ট্রি। বস্ত্র শিল্প। বস্ত্র শিল্পকে বলা হয় ফুটলুজ ইন্ডাস্ট্রি। এই বস্ত্র শিল্পের সবচেয়ে বেশি বস্ত্র উৎপন্ন হয় মহারাষ্ট্রে, আর বস্ত্র শিল্পেই সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে। নেক্সট দেখবো 56 নম্বর প্রশ্ন। দেখো, পুরনো ওয়েল পেন্টিং পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? পুরনো ওয়েল পেন্টিং যেগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হবে? হাইড্রোজেন পারক্সাইড। পুরনো ওয়েল পেন্টিংকে পরিষ্কার করতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা। 57 নম্বর আমরা দেখব, সমুদ্রের তলদেশে যোগাযোগের জন্য কি ব্যবহার করা? সমুদ্রের তলায় যখন সাবমেরিন যাতায়াত করে তখন তার থেকে যোগাযোগ করার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? পেরিস্কোপ, সরি সোনার ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, সমুদ্রের তলদেশে বলেছে যোগাযোগ করার জন্য, তাই না? যোগাযোগ করার জন্য সোনার যন্ত্রটার নাম হচ্ছে সোনার ব্যবহার। নেক্সট দেখবো আমরা, ভারতে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে কে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বিরোধী যে কোনো আইনকে বাতিল করতে পারে কে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট? এটা স্বাভাবিকভাবেই উত্তর হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। 59 দেখো কি আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? কে রচনা করেছিলেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? ডক্টর ভি আর আম্বেদকর, কে এম মুন্সি, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। কারেক্ট আনসার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু রচনা করেছিলেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিমবেল যাকে বলে। 60 জিরো আওয়ার কি? কাকে জিরো আওয়ার বলবো আমরা? এটাও পশ্চিমবঙ্গের পরীক্ষায় বারবার এসছে। জিরো আওয়ার আমরা কাকে বলবো? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করা হয়, সকাল ও বিকেল সেশনের মধ্যবর্তী সময়। কারেক্ট আনসার হবে মধ্যবর্তী, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। 12টার দুপুর 1টার সময় একটা টাইম দেওয়া হয় যেখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করা হয়, সেটাকেই বলা হচ্ছে জিরো আওয়ার। ঠিক। নেক্সট চলে যাবে, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন? কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্দেশ দিয়ে দিতে পারেন যে সরকারি যত কর্মচারী আছে তাদের বেতন কমে যাবে বা ভাতা বন্ধ হয়ে যাবে? কোন ধারা মতে তিনি এটা করতে পারেন? কোন ধারাতে তিনি করতে পারেন? নিশ্চয় 360 নম্বর ধারা, 360 নম্বর ধারা অনুযায়ী তিনি এটা করতে পারেন। 62 হচ্ছে কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল?
কত তারিখ থেকে ভারতের সংবিধান কার্যকর হচ্ছে? 26শে জানুয়ারি 1950 সাল থেকে ভারতের সংবিধান কার্যকরী হচ্ছে। 26 নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গ্রহণ হচ্ছে, 1950 থেকে কার্যকরী হচ্ছে। 63 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? ভারত সরকার যে ভারতরত্ন পুরস্কার দিয়ে থাকে, পদ্মশ্রী পুরস্কার দিয়ে থাকে, এগুলো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে? এটা হচ্ছে ভারতীয় সংবিধানের 18 নম্বর ধারার অধীনে ভারত সরকার এটা করে। 64 কোন রাজ্যের সঙ্গে অমরাবতী শৈলীর স্থাপত্য যুক্ত? অর্থাৎ বলতে চাইছে যে অমরাবতী শৈলীটি কোন রাজ্যের? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার নাকি রাজস্থান? কারেক্ট আনসার হবে বি, অমরাবতী শৈলী হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এখান থেকে উত্তর সহজেই করতে পারবে, কারণ অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম জানো কি? অমরাবতী। তাহলে অমরাবতী শৈলী কোথাকার হবে? অন্ধ্রপ্রদেশ। 65 বাস্কেটবল খেলা প্রথম কোথায় শুরু হয়েছিল? বাস্কেটবল খেলাটা প্রথম কোথায় শুরু হলো? ইউএসএ, আর্জেন্টিনা, ইংল্যান্ড নাকি কানাডা? বাস্কেটবল খেলা প্রথম শুরু হলো কোথায়? ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। বাস্কেটবল হচ্ছে আমেরিকার জাতীয় খেলা, ঠিক আছে। 63 মাটির পাত্রের উপর খুরজা নামক পেন্টিং এর সাথে কোন রাজ্যের নাম যুক্ত? মাটির পাত্রের উপর এক ধরনের পেন্টিং করা হয় যেটাকে বলা হয় খুরজা পেন্টিং, এটা কোন রাজ্যের পেন্টিং? এটা হচ্ছে 66 এ, উত্তরপ্রদেশের পেন্টিং, ঠিক আছে। কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস হিসেবে কোন দিন? দেখো, 25শে জানুয়ারি 1950 সালে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের নির্বাচন কমিশন 25 জানুয়ারি 1951 সালে, তাই 25 জানুয়ারি দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। 68 দেখব, কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম, কেরালার হচ্ছে কথাকলি মোহিনীআট্টম, অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি। তাহলে কারেক্ট আনসার কি হবে? অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। 69 আর্জেন্টিনার রাজধানীর নাম কি? রাজধানীগুলো পড়ে রাখতে হবে, কোন রাজ্যের কোন দেশের রাজধানীর নাম কি, কোন রাজ্যের রাজধানীর নাম কি, এগুলো কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। তো আর্জেন্টিনার রাজধানীর নাম কি? উত্তর হবে বুয়েন্স আয়ার্স। বুয়েন্স আয়ার্স। 70 বক্সিং খেলা হয় কোথায়? পিচ, লিঙ্ক, রিং নাকি ডায়মন্ড? বক্সিং খেলা হয় কোথায়? রিং এর মধ্যেই হয়, আমরা জানি প্রত্যেকেই। বক্সিং না, বক্সিং যেখানে খেলা হয় এটা নিয়ে একটু কনফিউশন আছে, রিং হবে নাকি লিঙ্ক হবে, এটা তোমাদের পরে আমি বলে দেবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে বলে দেবো। তোমরা যদি এটার উত্তর জানো তো একটু কমেন্ট করবে যে বক্সিংটা লিঙ্ক হবে না রিং হবে, ঠিক আছে, তোমরা একটু বলবে এটা। আচ্ছা, সরি সরি সরি, এটা কিন্তু কি হবে, বক্সিং খেলা রিং এর মধ্যে হয়, লিঙ্ক হবে না। কি হবে? রিং। বক্সিং খেলা রিং এর মধ্যে, এরকম একটা গোল রিং থাকে, এই রিং এর মধ্যেই কিন্তু বক্সিং খেলা হয়ে থাকে। 71 দেখবো, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়, কেন দেওয়া হচ্ছে? কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের আবিষ্কারের জন্য। কেন দেওয়া হয়? বিজ্ঞানের আবিষ্কারের জন্য। 72
আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রে সূর্য থেকে যে ওজোন লেয়ারের ক্ষতির ফলে সূর্য থেকে যে ইউভি রশ্মি পৃথিবীতে আসছে, সেই যে আল্ট্রাভায়োলেট রে, এটা কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন ফিনসেন। কে আবিষ্কার করেন? ফিনসেন ইজ দ্য কারেক্ট আনসার, ফিনসেন। নেক্সট দেখবো 73 নম্বর প্রশ্ন। দেখো, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থের লেখক হচ্ছেন শচীন টেন্ডুলকার। প্লেইং ইট মাই ওয়ে, শচীনের জীবনী এটা। প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটি লিখেছেন শচীন টেন্ডুলকার। 74 মানুচি নামক ইতালীয় পর্যটক কার সময়কালে ভারতে এসেছে? মানুচি কার সময় ভারতে এসেছে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের সময়কালে মানুচি নামক ইতালির পর্যটক ভারতে এসেছে। এটাও পরীক্ষায় আছে যে মানুচি কোন দেশের পর্যটক, ঠিক আছে? তখন কি বলতে হবে? মানুচি হচ্ছে ইতালির পর্যটক। 75 হচ্ছে নিম্নের কে হলেন ভারতের প্রথম ভাইসরয়? ভারতের প্রথম ভাইসরয় হচ্ছেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। 1855 থেকে 1858 বা 69 এই সময়টাতে তিনি ছিলেন। ভগবান মহাবীর এর পিতার নাম কি ছিল? ভগবান মহাবীর এর পিতার নাম কি ছিল বলতে হবে। সিদ্ধার্থ। ভগবান মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। 77 নম্বর প্রশ্ন হচ্ছে, 1895 সালে মহাত্মা গান্ধী কোন দেশে নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে? মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন 1915 সালে। 1895 সালে অর্থাৎ ভারতে আসার আগে তিনি কোন দেশে নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন? কারেক্ট আনসার কি হবে? তিনি ব্রিটেনে নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? ব্রিটেনে। 78 দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি কে লিখেছেন? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার যুদ্ধ 1857। 1857কে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয়। কে লিখেছেন বইটি? কারেক্ট আনসার হবে বিনায়ক দামোদর সাভারকর। কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর এই বইটি লিখেছেন। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? কাকা সাহেব নামে কে প্রতিষ্ঠিত ছিলেন? কাকা সাহেব নামে কে প্রতিষ্ঠিত ছিলেন? কারেক্ট ইজ দা জি.ভি. যোশী। কাকা সাহেব নামে প্রতিষ্ঠিত ছিলেন জি.ভি. যোশী। 80 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল? বর্তমানে যে জাতীয় পতাকাটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 3 রঙের জাতীয় পতাকা, মাঝে অশোক চক্র, এই জাতীয় পতাকাটা কত সালে গণপরিষদে গৃহীত হচ্ছে? এটা হচ্ছে 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই গণপরিষদে গৃহীত হয়। 81 দেখো, নিম্নের কোনটি হলো ক্ষুদ্রতম মহাসাগর? প্রশান্ত মহাসাগর তো জানি, এটা হচ্ছে সব থেকে বড় মহাসাগর। তাহলে ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? আর্কটিক মহাসাগর হচ্ছে ক্ষুদ্রতম মহাসাগর। 82 প্রশ্ন দেখবো আমরা, ভাকরানাঙ্গাল বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে? একটু আগেই আমরা পড়লাম যে ভাকরানাঙ্গাল হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে সেটা বলতে হবে। ভাকরানাঙ্গাল বাঁধটি গড়ে উঠেছে সতুদ্রু নদীর উপর, যাকে বলা হয় সাটলেজ বা সতুদ্রু নদীর উপর। পরবর্তী হচ্ছে, নিম্নের কোনটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়?
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। ভীমবেটকা পাথরের গুহা, আদমগড় পাথরের গুহা, আগ্রা দুর্গ, অজন্তা গুহা, কোনটি বলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? কারেক্ট আনসার কি হবে? যেগুলো আমি টিকমার্ক করেছি দেখো, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু এই যে আদমগড় পাথরের গুহা এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। তাহলে এটাই কারেক্ট আনসার কোনটা হবে? অপশন বি। 84 হচ্ছে কস্টিক পটাশ হলো কি? কস্টিক পটাশ হলো কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক পটাশ। অপশন বি। 85 নম্বর প্রশ্ন দেখব, অ্যাথলিট ফুট বা ক্রীড়াবিদের পাদদেশ হলো এক ধরনের ফাঙ্গাস সংক্রমণ যার কারণ হলো অ্যাথলিট ফুট, মানে অ্যাথলিটদের পায়ে এক ধরনের ইনফেকশন হয়ে থাকে, সেটাকে ফাঙ্গাস আক্রমণ হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে এপিডার্মোফাইটন। কি বলা হবে? এপিডার্মোফাইটন। এপিডার্মোফাইটনের ফলে এটা হয়ে থাকে। 86 সমুদ্রের জল হলো আম্লিক, ক্ষারীয়, নিরপেক্ষ, হাইপোটনিক। সমুদ্রের জলটা কেমন? সমুদ্রের জল হলো কেমন? সমুদ্রের জল হলো ক্ষারীয়। অপশন বি ইজ দ্য কারেক্ট। সমুদ্রের জল হচ্ছে ক্ষারীয়। কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়? কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন টি। কারেক্ট আনসার হবে ভিটামিন সি। কোন ভিটামিন প্রস্রাবের সাথে নির্গত হয়? ভিটামিন সি। 88 88 হচ্ছে নিউমেটোফোর এর উপস্থিতি দেখা যায় কোথায়? নিউমেটোফোর এর উপস্থিতি দেখা যায় কোথায়? নিউমেটাফোর এর উপস্থিতি দেখা যায় কোথায়? ম্যানগ্রোভ উদ্ভিদে। ম্যানগ্রোভ উদ্ভিদে নিউমেটাফোর এর উপস্থিতি দেখা যায়। নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় কোন প্রাণীতে? গরু। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। গরুতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়। ঠিক আছে, রুমিন্যান্ট পাকস্থলী মানেটা কি? দেখবে গরু কি করে, গরু তারপরে মহিষ, এরা কি করে খাবার একবারে যত পারে একবারে খেয়ে নেয়, তারপর সেই খাবারটা বার করে পরে তারা সেটাকে চিবিয়ে চিবিয়ে হজম করতে থাকে। এটাকে বলা হয় রুমিনেন্ট পাকস্থলী যাদের থাকে তারা এটা করতে পারে। 90 ফটোগ্রাফিতে নিম্নের কোন কেমিক্যালটি ব্যবহার করা হয়? ফটোগ্রাফিতে কোন কেমিক্যাল ব্যবহার করা হয়? ফটোগ্রাফিতে কোন কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে? কারেক্ট আনসার হচ্ছে সিলভার ব্রোমাইড। কি ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয় ফটোগ্রাফিতে বা ফটোগ্রাফিক প্লেটে। নেক্সট দেখব আইআরডিপি এর সম্পূর্ণ নাম কি? আইআরডিপি এর সম্পূর্ণ নাম কি? আইআরডিপি এর সম্পূর্ণ নাম কি? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে আইআরডিপি এর সম্পূর্ণ নাম। 92 দেখব নিম্নের কোন উপজাতি হলো ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি? ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি নিম্নের কোনটি? ভিল। ভিল উপজাতি হচ্ছে ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি।
ভিল উপজাতি হচ্ছে ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি। 93 হচ্ছে লোভানি কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? লোভানি কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? লোভানি হচ্ছে মহারাষ্ট্রের একটি জনপ্রিয় লোকনৃত্য, লোভানি বা লাভান। 94 নম্বর প্রশ্নটা দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হচ্ছে হায়দ্রাবাদে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। 95 দেখব, সত্যার্থ প্রকাশ বইটির লেখককে। সত্যার্থ প্রকাশ এই বইটি কে লিখেছেন? স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, এনি বেসান্ত, নীরজ শ্রী চৌধুরী। কে লিখেছেন? সত্যার্থ প্রকাশ। স্বামী দয়ানন্দ সরস্বতী এই বইটি লিখেছেন, সত্যার্থ প্রকাশ। 96 বিসিজি ভ্যাকসিন সম্পূর্ণ নামে সি এর অর্থ কি? অর্থাৎ বিসি যে সিজি ফুল ফর্ম, সেখানে সি এর মানেটা কি? ভিসিজি তে সি এর মানে হচ্ছে ক্যালমেটে। ঠিক আছে, ক্যালমেটে। পরবর্তী প্রশ্ন দেখো, তানপুরা বাদ্যযন্ত্রটিতে কতগুলো তার থাকে?